ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন। তো দেখো, তড়িৎ বিয়োজন সবার প্রথমে জানতে হবে তড়িৎ বিয়োজন কাকে বলে। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, সেই পদার্থটি ভেঙে এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হয়। এই যে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভেঙে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন হওয়ার যে ঘটনা, তাকে আমরা বলি তড়িৎ বিয়োজন বা আয়নাইজেশন। ঠিক আছে, এবার দেখো, আমি যদি কোনো একটা তড়িৎ বিয়োজনে আমি যদি সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে ভেঙে যাওয়াটাকে যদি আমরা একটা সমীকরণের সাহায্যে দেখি, দেখো আমি এখানে দিয়েছি NaClটা একটা সল্ট, যেটা ভেঙে গিয়ে তৈরি হচ্ছে সোডিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু। আরও অনেক উদাহরণ আছে, যদি দেখো তোমরা, যদি আমি জিঙ্ক সালফেটের দেখি, Zn2+SO4 2-, তো এইভাবে আয়নগুলো ভাঙে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, সাথে সাথে অ্যানায়নও উৎপন্ন হচ্ছে। পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নগুলো হচ্ছে ক্যাটায়ন, নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন হচ্ছে অ্যানায়ন। এবার আমাদের যেটা জানতে হবে যে আমি বলছি যে তড়িৎ পরিবহনের সময় যখন আমি এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে ছবিটা আমি এখানে এঁকেছি, এখানে যদি আমি চাবিটাকে অন করি তাহলে এখান দিয়ে তড়িৎ পরিবাহিত হবে। তড়িৎ পরিবহনের সময় ক্যাটায়ন ও অ্যানায়নগুলোর কিন্তু কি ঘটে, সরণ ঘটে, আর এরা কিন্তু একে পরস্পরের বিপরীত অভিমুখে যেতে শুরু করে। ক্যাটায়ন ও অ্যানায়ন, মনে রাখবে, পরস্পরের বিপরীত দিকে যায়। এবার আমাদের জানতে হবে যে ক্যাটায়ন কোন দিকে যাচ্ছে, অ্যানায়ন কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, ক্যাটায়ন বা পজিটিভ চার্জগুলো কিন্তু ক্যাথোডের দিকে যায়। ঠিক আছে, যদি আমি এখানে আঁকি ছবিটা, পজিটিভ চার্জ বা ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে আর অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। আমি যে জিনিসগুলো আঁকছি না, এগুলো তোমরা খুব ভালো করে বুঝবে, যে দেখবে যে আমি কিভাবে ঠিক করছি, তাহলে কিন্তু কি হবে, পড়ার সময় তোমাদের খুব সহজেই তোমরা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে। ঠিক আছে, অ্যানায়ন বা নেগেটিভ চার্জ যাচ্ছে অ্যানোডের দিকে। তাহলে বুঝতে পারলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখার একটা বিষয় যে ক্যাটায়ন সবসময় ক্যাথোডের দিকে যাবে তড়িৎ পরিবহনের সময়, আর অ্যানায়নগুলো যাবে অ্যানোডের দিকে। এবার আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিয়োজনের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু কোনো ইলেকট্রন পরিবহন করে না, ইলেকট্রনের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। আর যে অণুগুলি অবিয়োজিত অবস্থায় থাকে, মানে যে অণুগুলো ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায় না, তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে, দেখো এই যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন, এদের কিন্তু চার্জ কিন্তু এদের সবসময় সমান থাকে। মানে কি, তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে, তড়িৎ পরিবহনের সময় তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। মানে কি, ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ কিন্তু সবসময় সমান থাকে। দেখো NaCl এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। জিঙ্ক সালফেটের ক্ষেত্রেও কিন্তু চার্জ কিন্তু সমান, তার একক হচ্ছে 2। ঠিক আছে, যদি আমি আরও একটা উদাহরণ দিই, দেখো আমি নিলাম ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, সেখান থেকে কি উৎপন্ন হলো, ক্যালসিয়াম 2+ আর Cl- হিসেবে বেরোয়। তাহলে দেখো কি, এখানে ক্যালসিয়ামের 2টো চার্জ আছে, ক্লোরিনের একটা চার্জ, কিন্তু এরকম হলে কিন্তু তড়িৎ পরিবহনের সময় কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ কিন্তু সমান থাকতে হবে। তাহলে সমান থাকার জন্য কি উৎপন্ন হতে হবে, 2টো ক্লোরাইড আয়ন উৎপন্ন হতে হবে। বুঝতে পারলে? তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু তাদের চার্জ কিন্তু সবসময় সমান থাকবে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো এটা গেল যে কিভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করে। পজিটিভ চার্জ বা ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে, অ্যানোডের দিকে যায় নেগেটিভ চার্জ। এবার দেখো, আমি আগের ক্লাসে আমি বারবার বলছিলাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যাদের তড়িৎ পরিবহনের মাত্রা বেশি বা কম। তাহলে এবার আমরা জানবো যে তড়িৎ পরিবহনের মাত্রা বেশি বা কম কেন হয়, তার কি কারণ। তার কারণ সেটা হচ্ছে, যদি আমরা দেখি কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থর তড়িৎ পরিবহনের মাত্রা কম হওয়ার কারণ হচ্ছে
সে অণুগুলোর বিয়োজন মাত্রা কম হয়। কি? বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কি? যে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যত ভগ্নাংশ আয়নে পরিণত হয় সেটা হচ্ছে তার বিয়োজন মাত্রা। যত ভগ্নাংশ, যত ভগ্নাংশ আয়নে পরিণত হয় সেটা হচ্ছে তার বিয়োজন মাত্রা। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যতটা পরিমাণ আমি কোনো সলিউশনে পদার্থটা নিয়েছি, সমস্ত পদার্থ বা সমস্ত অণুগুলোই কিন্তু আয়নে ভেঙে যায়। সমস্ত অণু বা পরমাণুগুলো আয়নে ভেঙে যায়। কার ক্ষেত্রে? না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হয় না, মৃদু তড়িৎ বিশ্লেষের অণুগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে না বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। আমি যতটা পরিমাণ দ্রবীভূত করেছি জলে বা যতটা পরিমাণ আমি গলিত করেছি ততটা পরিমাণ অণু কিন্তু বিয়োজিত হয় না। আর তার জন্যই কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবহনের মাত্রা অনেক কম হয়। তো দেখো, আমি বললাম যে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যে পদার্থগুলো সেগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয়। যেমন আমি এতক্ষণে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ, যেমন HCl ভেঙে উৎপন্ন হলো H+Cl-। এখানে কিন্তু HCl এর সম্পূর্ণ বিয়োজন ঘটেছে, মানে কোনো সলিউশনে যতটা পরিমাণে আমি HCl নেব তার সবটাই কিন্তু আয়নিত হয়ে যাবে। আর সম্পূর্ণ বিয়োজন যখন হবে তখন কিন্তু আমরা এই একমুখী তীরচিহ্ন দিয়ে সেই রিয়াকশানটা দেখাবো। ঠিক আছে? আর মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হয়, সমস্ত আয়নগুলো সমস্ত পদার্থগুলো কিন্তু আয়নিত হতে পারে না, যার জন্য তড়িৎ পরিবহনের মাত্রা কম হয়। তাহলে কি ব্যাপারটা হচ্ছে কি, সম্পূর্ণ আয়নায়ন কি থাকে, হয় না, বা অসম্পূর্ণ আয়নায়ন হয়। তাহলে যদি আমি দেখি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিটিক অ্যাসিড ভাঙছে, CH3CO- হচ্ছে আর H+ আয়ন উৎপন্ন হচ্ছে। এখানে কিন্তু অসম্পূর্ণ বিয়োজন হচ্ছে। অসম্পূর্ণ বিয়োজন দেখানোর জন্য কিন্তু এই উভমুখী তীরচিহ্ন দিয়ে সবসময় দেখাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আয়নায়ন সম্পূর্ণ হয় না, তার জন্য তড়িৎ পরিবহনের মাত্রা অনেক কম হয়। আর তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে পদার্থগুলো কি হয়, সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তার জন্য এদের তড়িৎ পরিবহনের মাত্রা অনেক বেশি হয়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা তাহলে এটুকুই থাকলো। এই পুরো ক্লাসের নোটসটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওটা কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।